পোল্যান্ড ভিত্তিক ক্রেতা প্রতিষ্ঠান এলপিপিকে নিয়ে এবার মুখোমুখি তৈরি পোশাক খাতের দুই সংগঠন। বিজিএমই এর সাথে এলপিপির যৌথ বিবৃতিকে ব্যবসায়ীদের স্বার্থবিরোধী সমঝোতা বলে মনে করে বিকেএমইএ। ফলে রপ্তানির বিপরীতে আটকে পড়া টাকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, টাকা উদ্ধারে অতীতের অভিজ্ঞতার আলোকে প্রয়োজনে পদক্ষেপ নেওয়া হবে। জাহেদুল ইসলামের রিপোর্ট। রাশিয়ান ব্র্যান্ড পিস রিটেলের কাছে পণ্য পাঠানোর পর মূল্য পরিশোধ না করায় এলপিপির সাথে বিরোধ দেখা দেয় কয়েকজন পোশাক রপ্তানিকারকের। দীর্ঘ দেন দরবার এবং আলোচনায় বিষয়টি সুরাহা না হওয়ায় এলপিপির বিরুদ্ধে মামলা করেন রপ্তানিকারকরা। অনেকবার এলপিপিকে নক করেছে, এলপিপিকে সিসিতে এনেছি, তারাও সেটার কোনো ফিডব্যাক আমাদেরকে দিচ্ছে না। এবং এলপিপি আমাদেরকে একটা মেইলে বলছে যে উই আর নট লাইবল, কিন্তু তাদের মেইল আছে, তাদের গ্যারান্টি আছে এবং তারাই আমাদেরকে সমস্ত কন্ট্রাক্টগুলি পাঠিয়েছে। এলপিপি বিরুদ্ধে যখন আমরা একটা লিগ্যাল অ্যাকশনে গেছি, তখন তারা আমাদের সাথে আলোচনায় বসার উদ্যোগ নিল, কিন্তু তাদের কন্ডিশন হলো যে কেসটা উইথড্র করতে হবে। এমন পরিস্থিতিতে গেল ৩০ জুলাই এলপিপি জানায়, অনুকূল পরিবেশ ফিরে না আসলে বাংলাদেশ থেকে তারা ব্যবসা গুটিয়ে নেবে। এই ঘোষণার 10 দিন পর বিজিএমই এর সাথে যৌথ বিবৃতিতে এলপিপি জানায়, রপ্তানিকারকদের টাকা পরিশোধে তারা আইনিভাবে দায়বদ্ধ নয়। এফইএস এর সাথে যে $6.9 মিলিয়ন পেমেন্ট এখনো আসে নাই, তার মধ্যে বিজিএমই এর মেম্বারদের হলো 5 মিলিয়নের উপরে, অন্য সংগঠনের 1 মিলিয়ন। আমার মেম্বারদের কথা হচ্ছে যে তারা এলপিপির সাথে ব্যবসা কন্টিনিউ করতে চায়। অ্যাট দ্য সেম টাইম পেমেন্ট আনার ব্যাপারে এলপিপির কোনো লিগ্যাল অব্লিগেশন নাই। বিজিএমএ এর অবস্থান থেকে এই পেমেন্ট আনার জন্য চেষ্টা করবে। তবে পোশাক রপ্তানিকারক আরেক সংগঠন বিকেএমইএ বলছে, এলপিপি ও বিজিএমই এর যৌথ বিবৃতি ব্যবসায়ীদের স্বার্থবিরোধী। এই বিবৃতিটা দায়সারা গোছের। আমাদের এক্সপোর্টারদেরকে যেইভাবে ডমিনেট করে এখান থেকে সে মাল নেয়, এটা ওয়ার্ল্ডের কোথাও পারবে না। সুতরাং সে যে ঘোষণাটা দিয়েছিল, সেই ঘোষণা থেকে ফিরবে কিভাবে? সেই ফিরার জন্য গিয়া কাউকে ধরছে যে ভাই তোমরা আমার একটু রিকোয়েস্ট করো, আমি থাকি তোমাদের সাথে। ওইটাই বিজেপি করছে। ফিস রিটেলের ব্যাপারে এলপিপির কোনো দায় নেই, এই যে কথাটা বলছে, এই কথাটার সাথে আমি একমত না। এদিকে বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যবসায়ীরা চাইলে অতীতের মতো এবারও বিরোধ নিষ্পত্তিতে তারা ভূমিকা রাখবেন। কখনো কখনো স্টেট ইনভলভমেন্টও দেখা যায়, যে আমাদের দেশের বাণিজ্য মন্ত্রী বা অর্থমন্ত্রী ওই সকল দেশের বাণিজ্য মন্ত্রী বা অর্থমন্ত্রীর সাথেও কথা বলে যে আমাদের দীর্ঘ বা বড় অঙ্কের একটি এক্সপোর্ট প্রসিড আটকে গিয়েছে, সেটা যাতে আমরা পাই সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। পোল্যান্ডের এই প্রতিষ্ঠানটি একটি বড় বায়ার ছিল, তবে যেহেতু আমাদের একটি মোটা অঙ্কের এক্সপোর্ট প্রসিড তার কাছে আটকে আছে, আমরা আশা করব যে এই টাকাটা সহসাই ফেরত আসবে এবং এই জন্য বাংলাদেশ ব্যাংক বা আমাদের যারা ট্রেড বডিগুলো আছে তারা যাদের যা প্রয়োজন সে পরিমাণ ভূমিকা রাখবে। বাংলাদেশের 250-র বেশি পোশাক কারখানা থেকে বছরে প্রায় $70 মিলিয়ন বা 850 কোটি টাকার বেশি মূল্যের পোশাক কেনে এলপিপি। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি একেএম আসাদুজ্জামানকে দুর্নীতি দমন কমিশন দুদকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। নতুন 2 কমিশনার হয়েছেন জাহাঙ্গীর আলম খান এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ভূঁইয়া। আব্দুল মোমেন কমিশনের পদত্যাগে 166 দিন নেতৃত্ব শূন্য থাকার পর সোমবার নতুন চেয়ারম্যান এবং 2 কমিশনার পেল দুদক। সোমবার মন্ত্রিসভা বিভাগের এক বিজ্ঞাপনে তাদের দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। দুদক আইন অনুযায়ী যোগ দেওয়ার দিন থেকে তারা 5 বছর দায়িত্বে থাকবেন। এর আগে দুদকের কমিশনের জন্য গত 22 জুন 5 সদস্যের বাছাই কমিটি গঠন করে সরকার। আপিল বিভাগের বিচারপতি রেজাউল হকের নেতৃত্বে ওই কমিটি চেয়ারম্যান এবং কমিশনার পদের জন্য নাম সুপারিশ করে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম পরিবর্তন করে পুলিশ বাহিনীর আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি নামে বিশেষায়িত ইউনিট গঠন করছে সরকার। এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে খসড়াটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এতে র্যাবের নাম বদলে এসআরবি বিধান রাখা হয়েছে।
নতুন এই ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য আইনি কাঠামো নির্ধারণ করা হবে। নতুন আইনে নাগরিকদের অভিযোগ এবং এসআরবি সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি করা হবে। এছাড়া র্যাবের বর্তমান জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুযোগ সুবিধা, তহবিল এবং রেকর্ড সহ সংশ্লিষ্ট সব নতুন বাহিনীর কাছে হস্তান্তর করা হবে। চুক্তিভিত্তিক কর্মরত মন্ত্রিপরিষদ সচিব নাসিবুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এহসানুল হকের মেয়াদ আরও 1 বছর বাড়িয়েছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ সোমবার শেষ হয়। আজ থেকে তাদের মেয়াদ আরও 1 বছর বাড়ছে। এর আগে 2026 সালের 16 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান নাসিমুল গনি। তার আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে গত বছরের 12 অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ পান সিনিয়র সচিব এহসানুল হক। এর আগে তিনি সড়ক পরিবহন এবং সড়ক মহাসড়ক বিভাগের সচিব ছিলেন। গ্যাস সংকটের সারা দেশ, ফিলিং স্টেশন থেকে বাড়ির রান্নাঘর, গ্রাহক ভোগান্তি চরমে। গ্যাস সংকটের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, গ্যাস সংকট নিয়ে ফিলিং স্টেশন থেকে বাসাবাড়ির গ্রাহকরা কি বলছে? কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে? চৈতি, ফিলিং স্টেশনে যেমন গ্যাসের সংকট, পাশাপাশি বাসাবাড়িতে তা সংকটটা আরো অনেক বেশি, এবং বাসাবাড়িতে একেবারেই গ্যাস আসছে না। আমরা গৃহিণীদের সাথে যখন কথা বলছিলাম, তারা বলছিলেন যে আসলে তারা দীর্ঘদিন ধরেই গ্যাস পাচ্ছেন না, এবং এখানে তাদের বিকল্প পদ্ধতিতে কারেন্টের চুলা বা অন্য মাটির চুলো, এগুলিতে তাদের রান্নাবান্না করতে হচ্ছে। আর ফিলিং স্টেশনগুলিতে তো একেবারেই এই গ্যাস যখন আসে তখন আবার তাদের প্রেশার থাকে না, যার কারণে দিতে পারছেন না। আমরা সকালেও যখন এই বিভিন্ন ফিলিং স্টেশনে দেখাচ্ছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে একটা যানবাহনের দীর্ঘ একটা লাইন ছিল। এখন আমরা যখন কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারা বলছেন যে সকাল থেকেই তারপরে এখানে একেবারেই গ্যাস নাই। তার কিছুক্ষণ পর পর মেশিন টিপ দিয়ে তারা দেখছেন যে এখানে গ্যাস আছে কিনা। দেখলো যে গ্যাস নাই, যার কারণে অনেক যানবাহনগুলি এখানে ফেরতও চলে গেছে। এই একটা অবস্থা কিন্তু তৈরি হচ্ছে, সংকট তৈরি হয়ে আছে। তার উপরে আবার বিদ্যুৎ যখন থাকে না, তখন আবার এই বিদ্যুতের কারণে একে গ্যাসও দিতে পারছে না। এইভাবে কর্তৃপক্ষ বলছেন যে একটা দুর্ভোগ, তাদেরও আসলে কিছু করার থাকছে না। তারা বলছেন যে আমরাও তো গ্যাস দিতে চাই, কিন্তু গ্যাস না থাকার কারণে আমরা দিতে পারি না। এরকম আমরা সকাল থেকে এরকম সংকটগুলি দেখছি। এখানে যারা আছেন আসলে কর্তৃপক্ষের সাথেই আমরা একটু কথা বলি, একটু জেনে নিই। আচ্ছা, গ্যাসের তো সংকট চলছে কয়দিন ধরে, এখন নতুন করে সংকট তৈরি হচ্ছে, কি অবস্থা? এটা অবস্থা দীর্ঘদিন যাবত এই সংকটটা চলছে। মাঝে কিছুদিন অল্প অল্প গ্যাস দিত সন্ধ্যার দিকে, ঠিক ওই সময় দেখা গেছে যে লোডশেডিং শুরু হয়ে যেত, ফলে তখন আর গ্যাস দেওয়া যেত না, এবং দেখা যাচ্ছে দীর্ঘ লম্বা লাইন সবসময় লেগেই থাকতো। ফলে এই গ্যাস সংকট দীর্ঘদিন যাবতই আছে, এখনো অব্যাহত রয়েছে। সেই ক্ষেত্রে মানে এখন কবে নাগাদ আসতে পারে, কোনো আপনাদের কাছে ইনফরমেশন আছে কিনা? না, এই ধরনের আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই। আদৌ আসবো কিনা তাও আমরা বলতে পারতেছি। দুর্ভোগটা দীর্ঘস্থায়ী হবে বলে আমাদের মনে হচ্ছে আর কি। অনেক অনেক ধন্যবাদ। শুনছিলেন চৈতি, আসলে কর্তৃপক্ষ যেমন বলছিলেন এখানে ফিলিং স্টেশনে, যে তারাও বলতে পারছেন না কবে নাগাদ আসলে এই সংকটটা কেটে যাবে। পাশাপাশি আমরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছি যে ঘন ঘন লোডশেডিং এর কারণে যে সমস্যাগুলি হচ্ছে, আরো তারা মেশিন চালাতে পারছেন না। তারাও বলছেন যে এখানে তাদের লোড তারা চাহিদা অনুযায়ী কম পাচ্ছেন, যার কারণে তাদেরও কিছু করার থাকছে না। অর্থাৎ বাসাবাড়িতেও গ্যাসের সংকট, পাশাপাশি ফিলিং স্টেশনগুলি তো একটা সংকট তৈরি হয়ে আছে, এবং এই অবস্থাটা অনেকদিন ধরে চলে আসছে। কবে নাগাদ চূড়া হবে এটি কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। চৈতি, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীতে আজ থেকে নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ মহিলা বাস সার্ভিস। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের উদ্যোগে গোলাপি রঙের এসব পিঙ্ক বাস পরিচালনা করবেন নারী চালক এবং কন্ডাক্টর।
রাজধানী তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই পিঙ্ক বাসের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী সাজিদ সরকার, যুক্ত হব তার সাথে। সাজিদা, আপনি তো আছেন যেখানে পিঙ্ক বাসের উদ্বোধন করা হবে। উদ্বোধন নিয়ে আর কিছু জানাবেন এবং কখন নাগাদ সেটি শুরু হতে পারে, কোথা থেকে এই পিঙ্ক বাস চালু হচ্ছে জানাবেন বিস্তারিত। চৈতি তেজগাঁয়ে এই পিঙ্ক বাসের উদ্বোধন করা হবে এবং আপনি সেটি বলছিলেন যে মন্ত্রী অর্থাৎ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এটি উদ্বোধন করবেন। তবে এই পিঙ্ক বাস অর্থাৎ নারীদের জন্য এটি নিঃসন্দেহে একেবারেই খুবই ভালো ফলাফল বয়ে আনবে। আমরা যেটি দেখে থাকি যে রাজধানীতে নারীদের চলাচলের যে প্রতিবন্ধকতা সেটি কিন্তু অনেকাংশে কমে আসবে। তারা যা প্রত্যেকটি বাসে নারীদের জন্য সিট বরাদ্দ থাকলেও তারা কিন্তু আসলে উঠতে গিয়েও তাদের যে হেনস্থার শিকার হতে হয় সেটি আর হতে হবে না, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন সংশ্লিষ্ট অর্থাৎ সড়ক পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তবে এই যে রাজধানীতে প্রায় মাত্র 10টি বাস, এই 10টি বাস বিভিন্ন রুটে, বিশেষ করে আবদুল্লাপুর হয়ে উত্তরা ফার্মগেট হয়ে মতিঝিল রুটে একটি চলাচল করবে। একই সাথে গাবতলী থেকে শ্যামলী হয়ে ফার্মগেট হয়ে শাহবাগ হয়ে মতিঝিল চলাচল করবে এবং মিরপুর 10, মিরপুর 1 এবং শ্যামলী হয়ে এভাবে মতিঝিল পর্যন্ত প্রত্যেকটি বাস চলাচল করবে। একই সাথে যাত্রাবাড়ি থেকেও আসবে। এই রাজধানীতে 10টি বাসের পাশাপাশি রাজধানীর বাইরে আরও 2টি জেলায় অর্থাৎ বগুড়া এবং চিটাগাংয়ে দুটি করে মোট 4টি বাস দেওয়া হয়েছে। সেখানেও আজকে উদ্বোধন করা হবে এবং আগামীকাল থেকে এই বাসগুলো প্রত্যেকটি সড়কে চলাচল করবে। এবং আমরা যেটি দেখছি যে এই বাস নিয়ে নারীদের মাঝে যে উচ্ছ্বাস, অর্থাৎ স্টুডেন্ট থেকে শুরু করে চাকরিজীবী যে সমস্ত নারীরা রয়েছেন তাদের যে প্রতিবন্ধকতা তৈরি হয় সেটি অনেকাংশেই কমে আসবে বলে ধারণা করছেন। চৈতি। সাজিদ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ সরকার। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘন ঘন লোডশেডিংয়ে স্থবির হয়ে পড়েছে তাঁত শিল্পের উৎপাদন। এতে কমেছে শ্রমিকদের আয়, ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। এদিকে বিদ্যুৎ, সুতা ও রঙের বাড়তি দামের কারণে উৎপাদন খরচ বাড়লেও সে অনুযায়ী দাম পাচ্ছেন না তাঁতিরা। রায়হানারীর তথ্য ছবিতে প্রতিবেদন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তৈরি তাঁতের পোশাকের চাহিদা রয়েছে দেশ জুড়ে। আর সেই চাহিদা পূরণ করতে সকাল হলেই খটখট শব্দে মুখর হয়ে ওঠে বালসাবাড়ি তাঁতপল্লী। তবে গত কয়েকদিনের ঘন ঘন লোডশেডিংয়ে থেমে যাচ্ছে সেই কর্মচাঞ্চল্য। ঠিক মতো বিদ্যুৎ না থাকায় দিনের নির্ধারিত সময়ে উৎপাদন শেষ করতে পারছেন না তাঁতিরা। সময় মতো ক্রেতাদের চাহিদা পূরণ করতে না পারায় বাজার হারানোর আশঙ্কায় ব্যবসায়ীরা বলছেন, একদিকে বিদ্যুৎ সংকট, অন্যদিকে বিদ্যুতের দাম, সুতা ও রঙের বাড়তি খরচে উৎপাদন ব্যয় বেড়েছে। কিন্তু বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় লোকসানে পড়ছেন তারা। বিদ্যুতে আমাদের সবকিছু তৈরি হয়, অথচ সে বিদ্যুৎটা আমরা পাই না। লোডশেডিং এর খুবই বাজে অবস্থা। আর শ্রমিকদের অভিযোগ, আয় কম থাকায় নিত্য প্রয়োজনীয় খরচ মেটানো সম্ভব হচ্ছে না। ফলে পরিবার নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। আমাদের যে হাজিরা, ওই হাজিরাটা উঠতেছে না, মানে কারেন্টে খুব প্রবলেম হচ্ছে। বিদ্যুৎ না থাকায় আমরা পর্যাপ্ত পরিমাণে কাপড় উৎপাদন করতে পারছি না। দেখতেছেন বিদ্যুৎ নাই, দেখা যায় যে সারাদিন আমাদের 2 থেকে 300 টাকা কাজ হয়। এভাবে আমাদের সংসার তো চলে না। 5টায় কাজে আসে, এই 300 টাকা কাজ করতে আমাদের রাত 8টা বাজে যায়। এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা তাঁতি সমিতির সভাপতি বলেন, দীর্ঘদিন ধরেই নানা সংকটে রয়েছে এই শিল্প। এর মধ্যে নতুন করে ঘন ঘন লোডশেডিংয়ে উৎপাদন কমে গেছে। যদি এভাবে চলতে থাকে তাহলে সব ফ্যাক্টরিগুলো বন্ধ করে দিয়ে তাঁতিরা অন্য পেশায় চলে যাবে। এই পেশায় এই শিল্প টিকে রাখা আর সম্ভব হবে না। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন মোট চাহিদার 25% বিদ্যুৎ কম সরবরাহ হওয়ায় লোডশেডিং হচ্ছে। সরকার তো চেষ্টা করে যাচ্ছে, যে চাহিদা 120 পাচ্ছি 90, ওই যে আপনার 25% লোডশেড হচ্ছে। উল্লাপাড়ায় তাঁত শিল্পের সঙ্গে জড়িত রয়েছে অন্তত 20,000 পরিবার। শাকিলা সিথি, 71।
চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল, থাকুন একাত্তরের সাথে।